বিষয়টা হচ্ছে যে আমরা এই কাজগুলোকে সচরাচর আমরা সবাই চলেন আমরা হচ্ছে সচরাচর হয়তো দুইটা টার্ম সবাই পরিচিত, একটাকে বলে ফ্রিল্যান্সিং আর একটা আউটসোর্সিং। এই দুইটা টার্ম পরিচিত আর কি। তো ফ্রিল্যান্সিং আসলে কোনো, আমরা অনেক সময় বলি যে আমরা ফ্রিল্যান্সিং শিখবো বা আউটসোর্সিং শিখবো। আসলে এই দুইটা কোনো শেখার জিনিস না, কারণ হলো এই দুইটা হলো একটা প্রসেসের নাম। যেমন ধরেন আমেরিকার একজন ক্লায়েন্টের একটা কাজ দরকার, তো আমরা বাংলাদেশে যদি বসে কাজটা করে দিই তাহলে আমরা করলাম হচ্ছে ফ্রিল্যান্সিং, আর ক্লায়েন্ট যখন আমাদেরকে কাজ করায় নিল তারা করলো কিন্তু আউটসোর্সিং। এখন সে আমাকে কি কাজ করায় নিল, যে আমাকে দিয়ে ধরুন একটা তার লোগো ডিজাইন করায় নিল, তাহলে এই হচ্ছে, তাহলে আমাদের কাজটার নাম হচ্ছে লোগো ডিজাইন, কিন্তু এই প্রসেসটার নাম হচ্ছে ফ্রিল্যান্সিং। অনেক সময় অনেক প্রতিষ্ঠান বা অনেকেই বলতে শুনবেন যে ফ্রিল্যান্সিং শিখুন বা আউটসোর্সিং শিখুন, বাট এই দুইটাই ভুল। মানে ফ্রিল্যান্সিংও শেখার জিনিস না, আউটসোর্সিং তো অনেকেই আবার মানে দেখবেন যে আউটসোর্সিং শিখুন, এটা তো আরও টোটালি ভুল। কারণ হচ্ছে আউটসোর্সিং করে তো ক্লায়েন্ট, এই যে আপনারা যে ভাই পৌরসভায় চাকরি করে বা অন্যান্য জায়গায় থাকে, আমরা কিন্তু কী হয়, কোম্পানিগুলো তাদের বিভিন্ন সময় অন্য কোম্পানির সাথে কাজ করে, তার মানে কি আউটসোর্সিং করে আর কি, আউটসোর্সিং করে। আমাদের যেমন ধরেন যে অনেক কাজের জন্য আমরা থার্ড পার্টি কোনো কোম্পানিকে যখন হায়ার করি তাহলে আমরাও কিন্তু আউটসোর্সিং করি। তাহলে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং কোনোটাই আসলে করার কিছু না, এটা একটা প্রসেসের নাম আর কি, এটা একটা প্রসেসের নাম আর কি, দ্যাটস ইট। ওকে, এখন শিখতে হয় হলো কোনো একটা স্কিল শিখতে হয়। যেমন ধরেন যে সারা পৃথিবীতে যে কোনো স্কিলই বিক্রি করা যায়, যেটা সহজ কথা আর কি। আপনি প্রোগ্রামিং শেখেন, গ্রাফিক্স ডিজাইন শেখেন, ডিজিটাল মার্কেটিং, আপনি লেখালেখি ভালো পারেন, আপনি ভিডিও তৈরি করতে পারেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, গান তৈরি করে বিক্রি করা যায়, অর্থাৎ মোটামুটি অনলাইনে সবই বেচা যায়। ঠিক আছে, তো এখন আমরা যেটা শিখতে চাচ্ছিলাম আর কি, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এবং ডিজিটাল মার্কেটিং জিনিসটা আসলে কি, ডিজিটাল মার্কেটিং হচ্ছে যে দেখেন যত দিন যাচ্ছে আর কি, তো আমরা কিন্তু সবাই আসলে সবচেয়ে বেশি কানেক্টেড থাকি অনলাইনের সাথে। আর বিজনেসের সিস্টেম থাকে, বিজনেসের সিস্টেম হলো কাস্টমার যেখানে বেশি, মার্কেটিং ওখানেই করা লাগবে, এটাই সিস্টেম। যেমন ধরেন যে আমরা দেখি যে যেখানে জনবহুল জায়গায় সেখানে মানুষ পোস্টার লাগায়, ব্যানার লাগায়, বড় বড় বিলবোর্ড লাগায়, কিন্তু দেখবেন যে যেখানে মানুষের চলাচল কম সেখানে কিন্তু এগুলো লাগায় না, কারণ এখানে তো কাস্টমার নেই, কেউ দেখবে না। তো দিন শেষে হিসাবটা হচ্ছে যে কাস্টমার যেখানে বেশি, মার্কেটিং ওখানেই করা লাগবে। তো এখন দেখেন যে আমাদের কাস্টমার সবচেয়ে বেশি কি অনলাইনে, মানে মানুষজন সবচেয়ে বেশি থাকে হচ্ছে অনলাইনে কানেক্টেড। তো যেহেতু কাস্টমার আমাদের সবচেয়ে বেশি অনলাইনে কানেক্টেড থাকে, তাহলে কিন্তু আমাদের মার্কেটিংটাও বোধহয় করতে হবে অনলাইনেই করতে হবে। এখন এই মার্কেটিংটা অনেকভাবে হতে পারে। যেমন ধরেন যে আপনারা যখন ফেসবুকে ঢোকেন, দেখেন ফেসবুকে আমরা বিভিন্ন ধরনের অ্যাড দেখি, এই যে এই পাশে দুইটা অ্যাড দেখতে পাচ্ছেন, অথবা এখানে একটা অ্যাড দেখতে পাচ্ছেন, এরকম নানান ধরনের আমরা অ্যাড দেখি। তো আমরা যখন অ্যাড দেখি, অ্যাডগুলো দেওয়া হয়েছে তো তাদের কোনো প্রোডাক্ট বা সার্ভিসকে মার্কেটিং করার জন্য, তো এটাও কিন্তু মার্কেটিং। আবার এটা কিন্তু যখন এরা টাকা দিয়ে এখানে অ্যাডভার্টাইজমেন্ট করছে, তাহলে এটার নাম হয়ে যায় হচ্ছে আমাদের পেইড মার্কেটিং। কিন্তু ধরেন একটা কোম্পানি সবসময় কিন্তু টাকা দিয়ে মার্কেটিং করে না। যেমন ধরেন আপনাকে বলি যে আমি গ্রামীণ ফোনের, আমরা ধরেন যে একটা ফেসবুক, এটা হচ্ছে গ্রামীণ ফোনের ফেসবুক পেজ। তাহলে দেখেন যে এখানে বলছে বাসায় রান্না না করেও বাসায় খাইতে পারবেন, ওকে, এদের একটা দিছে। তাহলে এইটা কিন্তু তারা টাকা দিয়ে মার্কেটিং করেনি, তাদের পেজে তাদের একটা প্রমোশনাল পোস্ট করছে, বিস্তারিত জানার জন্য একটা লিঙ্ক দিয়ে দিছে আর কি। তাহলে অবশ্যই এখানে গিয়ে কোনো একটা তাদের বিজনেস ফ্যাসিলিটি আছে তাদের, যার কারণে এখানে এটা প্রেজেন্ট করছে। তাহলে এইটা যখন তারা তাদের ফেসবুকে এখানে পোস্ট করছে, তাহলে এটার জন্য তো তাদের কোনো টাকা লাগেনি। তাইলে মার্কেটিংটার আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে মানে উইদাউট কস্ট ফ্রি মার্কেটিং, আর একটা হচ্ছে পেইড মার্কেটিং। আচ্ছা, এরপর আপনি ইউটিউবে ঢুকলে অ্যাড দেখেন, আপনি ইন্টারনেটে সার্চ দিলে বিভিন্ন তথ্য পান। যেমন ধরেন আপনি যদি গুগলে সার্চ দেন যে বাই ল্যাপটপ, প্রথমে আসছে হচ্ছে আপনার স্টারটেক, রায়ান্স, টেকল্যান্ড, এগুলো কোম্পানি। তাহলে দেখেন এই সামনের দিকে যেই কোম্পানিগুলো থাকবে বা যে ওয়েবসাইটগুলো থাকবে, এইগুলো থেকে মানুষের ল্যাপটপ কেনার সম্ভাবনাটা বেশি না?
আপনার কি কেউ মনে হয় যে সামনেরগুলো না গিয়ে কেউ 10 নাম্বার পেজে গিয়ে এখান থেকে একটা ওয়েবসাইট থেকে ল্যাপটপ কিনবে? তা কিন্তু হবে না। তাইলে এখন দেখেন যে এই সামনের দিকে যে এরা আছে, তাহলে সামনের দিকে তো এমনি এমনি নাই, অবশ্যই সামনে আসা পর্যন্ত তাদের কিছু প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়েছে আর কি, মাস্ট বি। ওকে, তাইলে এটাও হচ্ছে মার্কেটিং। অর্থাৎ এক কথায় বলতে গেলে ইন্টারনেটের দুনিয়ায় আপনি আপনার চোখের সামনে কোনো প্রোডাক্ট বা সার্ভিসের যা কিছু দেখেন সবই হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের একটা অংশ। কারণ ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে অনেকগুলো পার্ট আছে। যেমন ধরেন আপনি যখন ফেসবুকে কোনো একটা অ্যাড দেখেন তখন এটার নাম হয়ে যায় ফেসবুক মার্কেটিং। আপনি যখন গুগলে কোনো ইউটিউবে একটা অ্যাড দেখেন এটার নাম হয়ে যায় ইউটিউব মার্কেটিং। আপনাকে অনেক সময় দেখবেন মানুষজন ফোন করে বলে যে স্যার আপনার 2 মিনিট সময় হবে কিনা, আমাদের সার্ভিসটা সম্বন্ধে একটু আপনাকে কত বলবো। তো তখন আপনাকে ফোন করছে, এটার নাম হয়ে যায় টেলিমার্কেটিং। আমাদের SMS এর মাধ্যমে অনেকে তাদের সার্ভিসগুলো SMS দিয়ে করে, তাহলে এটার নাম হয়ে যায় SMS মার্কেটিং বা মোবাইল মার্কেটিং। তাহলে দুনিয়ার যত মার্কেটিং আছে তার জেনারেল নাম হলো ডিজিটাল মার্কেটিং। আর আরেকটা হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং। যেমন ধরেন যে ওয়ালে পোস্টার লাগায়, মাইকিং করে বেড়াচ্ছে, তারপরে টেলিভিশনে বিজ্ঞাপন দিচ্ছে, রেডিওতে বিজ্ঞাপন দিচ্ছে, বিলবোর্ড লাগাচ্ছে, এগুলোকে বলা হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং। হ্যাঁ, তো ট্র্যাডিশনাল মার্কেটিংগুলো দিন দিন কমে যাচ্ছে। কারণ আপনারা খেয়াল করছেন যে এখন কিন্তু অনেক মানুষই আর টিভি দেখে না। আমি পার্সোনালি আমি নিজেও দেখি না টিভি আর কি, আমার বাসায় টিভি নাই আর কি। ওকে, তাইলে আবার দেখেন যে আগে প্রচুর মানুষ পেপার পত্রিকা পড়তো, সেটাও কিন্তু অনেক কমে গেছে। কমে গেছে। আমাদের এই বাসায় আগে দেখতাম অনেক পেপার পত্রিকা নিত, এখন আল্লাহ রাস্তায় একটাও নেয় না কেউ। হ্যাঁ, তাহলে দেখেন যে টোটালি আবার সব কিছু, যাদের বাসায় টিভি আছে তারাও দেখা যায় এখন কেউ যে ওয়াইফাই কানেক্ট করে স্মার্ট বানায় ফেলছে, স্মার্ট টিভি হিসেবে দেখে। তাইলে দেখেন এটা কিন্তু ফিউচারে আরো বেশি হবে, সব কিছুই অনলাইন বেস চলে আসবে, অ্যাজ লাইক আদার্স ডেভেলপড কান্ট্রির মতো আর কি। হ্যাঁ, তো যার কারণে সামনের দিন যত যাবে তত কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদা বাড়বে, প্রচুর বাড়বে। যেমন ধরেন যে অন অ্যাভারেজ আমাদের কাছে প্রত্যেক দিন প্রায় কুষ্টিয়ার মধ্যে বিভিন্ন কোম্পানি ফোন দেয় যে তাদের মার্কেটিং করে দিতে হবে, তাদের সার্ভিস দিতে হবে। তাহলে এটা আমরা এখন যেটা বুঝতে পারতেছি, আগে আমরা হয়তো লোকাল মার্কেটকে ওভাবে প্রায়োরিটি দিতাম না, কিন্তু আমাদের লোকাল মার্কেটটাও কিন্তু অনেক বড় হচ্ছে। এখানেও কিন্তু কাজের অনেক অপরচুনিটি বাড়তেছে লোকালি। হ্যাঁ, তো আর আমরা এই যে ফ্রিল্যান্সিং করব বা ডিজিটাল মার্কেটিং যেটা শিখবো, শেখার পরে আমাদের সার্ভিসগুলো আমরা কোথায় সেল করব। ধরেন আপনি কোনো একটা জিনিস অনেক ভালো পারেন, কিন্তু এটা তো কোনো লাভ নাই। আপনার অনেক স্কিল আছে, আমার দিন শেষে যেটা করতে হবে স্কিলটা বিক্রি করে টাকা ইনকাম করা লাগবে, এটা হলো আমার কাজ। তাইলে এখানে হচ্ছে আমরা স্কিলটা বা আমরা যেটা শিখবো এটা বিক্রি করবো কোথায়। বিক্রি করার জন্য অনেক প্রসেস আছে। তার মধ্যে ধরেন একটা হচ্ছে জেনারেলি সবাই 8-10 জন মানুষ সবাই যেটা চিনে বা নর্মালি সবাই আলোচনা করে, সেটা হলো বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলোকে বলা হয় মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসের সিস্টেমটা কীরকম, অ্যাজ লাইক একটা বাজারের মতো। বাজারে কি হয়, উভয় পক্ষই থাকে, একজন কিনতে যায় একটা বেচতে যায়। তো এখানেও ধরেন যে আমরা ফাইবার নামে একটা ওয়েবসাইটে আসছি, এটা একটা মার্কেট প্লেস বা বাজার। এখানে মনে করেন যে ক্লায়েন্টও আছে, আবার আমাদের মতো যারা সেলার বা ফ্রিল্যান্সার তারাও আছে। তো এখানে সিস্টেমটা হলো যে আপনি যখন কাজ করবেন তখন কি কাজ করবেন তার একটা টাইটেল দিতে হবে, একটা ছবি দিতে হবে, আপনার সার্ভিসের ডিটেলস দিতে হবে, সার্ভিসটা কয় টাকা আপনি চার্জ করবেন, কয় দিনের মধ্যে ডেলিভারি করবেন। যেমন এটা 3টা পার্টে সার্ভিস দেবে। একটা হলো 1 দিনে ডেলিভারি করবে $5, 2 দিনে ডেলিভারি করবে $65, আর এটা হচ্ছে 3 ডেজে ডেলিভারি হচ্ছে $125। এখন ক্লায়েন্টের এখানে দেওয়া আছে যে কোন সার্ভিসের মধ্যে আসলে সে কী কী কাজ করে দেবে, সেগুলো মেনশন করা থাকবে। অর্থাৎ আপনি ক্লায়েন্টকে কি কি কাজ করে দিতে চান তার ইচ অ্যান্ড এভরিথিং এখানে নোটেড থাকবে। এখন এখানে নোটেড থাকার পরে ক্লায়েন্টের যদি এগুলো ডিটেলস দেখে তার মনে হয় যে না এই সার্ভিসটা তার দরকার, তাহলে ক্লায়েন্ট এখানে কন্টিনিউ করে আপনাকে পেমেন্ট করে অর্ডারটা এখানে দিয়ে দিবে। যখন অর্ডারটা ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, দেন আপনার এন্ড থেকে কাজটা কমপ্লিট করে আবার ক্লায়েন্টকে জমা দিতে হবে। বুঝতে পারছেন? ওকে, যখন এখন টাকাটা কিন্তু আপনি আগেই পাবেন না, যখন ক্লায়েন্ট এই কাজের জন্য অর্ডার দিবে
এই মার্কেট প্লেস বা এই থার্ড পার্টি যে ওয়েবসাইট আছে কি করবে, এই পরিমাণ টাকা কেটে তাদের কাছে জমা রাখবে। আর আপনি যখন কাজটা ডেলিভারি করবেন, ডেলিভারি করার পর ক্লায়েন্টের কাছে একটা নোটিফিকেশন যাবে যে তুমি কি তোমার কাজ পাইছো। ক্লায়েন্ট যদি বলে ইয়েস আই হ্যাভ গট দিস মাই অর্ডার ডান, ওকে, দেন কি করবে, এরা দেখেন তাহলে এরা যেহেতু মিডল ম্যান, এরা একটা কমিশন নেবে, তাহলে মিডল ম্যান হিসেবে এরা আপনার কাছ থেকে 20% কমিশন নেবে। অর্থাৎ আপনার যদি কাজ পান $100, তাহলে আপনার ওদের $20 কেটে রেখে বাকি $100 আপনার অ্যাকাউন্টে দিয়ে দেবে। এবার আপনার অ্যাকাউন্টে দেওয়ার পর এই টাকাটা আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকে বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে তুলে নিতে পারেন। এই এক প্রসেসে কাজ হয়। আর আরেকটা প্রসেসে কাজ হয় সেটা হচ্ছে জব সিস্টেম। জব সিস্টেম হচ্ছে, ধরেন আমি যদি দেখাই, মানে বিভিন্ন ওয়েবসাইট আছে, ফ্রিল্যান্সিং সাইট আছে যেখানে ক্লায়েন্টের যেটা দরকার সেটা ক্লায়েন্ট পোস্ট করে যে আমার এই কাজটা দরকার, এখানে একটা টাইটেল দেয়, তার বিস্তারিত দেওয়া আছে যে এখানে তার এই কাজগুলো দরকার। তো এখানে আবার দুই পদ্ধতিতে কাজ হয়, একটা হচ্ছে ঘন্টা হিসাবে, যেমন ধরেন এই কাজটা হচ্ছে $8 থেকে $15 প্রতি ঘন্টা, আবার এইটা হচ্ছে ফিক্সড প্রাইস $673। এখন আপনি যেই কাজটা পারবেন এই কাজে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এই অ্যাপ্লাই করাটাকে মূলত বলে বিড করা বা অ্যাপ্লাই করা। যেমন দেখেন এই একটা লোগো ডিজাইনের কাজ, ক্লায়েন্টের বাজেট হচ্ছে $36, অলরেডি 20 জন অ্যাপ্লাই করছে। 20 জন অ্যাপ্লাই করলে কি 20 জনই কাজ পাবে না, মূলত ক্লায়েন্ট কথা বলবে, তাদের প্রোফাইল দেখবে, যাকে ভালো লাগবে তাকে কাজটা দেবে। তো আমাদের কাজ হবে কি যে আমরা রেগুলার বেসিসে বিভিন্ন ক্লায়েন্টের জবে অ্যাপ্লাই করব। কোনো দিন আপনি পাইতেও পারেন, কোনো দিন নাও পাইতে পারেন, সোজা হিসাব। ওকে, তো একটা গেল যে মার্কেট প্লেসের সিস্টেম। এখন এই মার্কেট প্লেসের সিস্টেমের কিছু অসুবিধাও আছে। অসুবিধা আছে কি, বর্তমানে যে অসুবিধার সবচেয়ে, ধরেন যে কোনো ক্যাটাগরিতে, ধরেন আমি এই ক্যাটাগরিতে যাই, এই ক্যাটাগরিতে 1 লাখ প্লাস মানুষ সার্ভিস দিচ্ছে। এখন 1 লাখ মানুষ কি প্রত্যেক দিন কাজের অর্ডার পাবে? কারণ 1 লাখ মানুষকে অর্ডার দেওয়ার জন্য প্রায় 1 লাখ পরিমাণ ক্লায়েন্ট লাগবে, না হলেও মিনিমাম 90-95 হাজার ক্লায়েন্ট লাগবে। তো এত ক্লায়েন্ট কিন্তু নাই আসলে। তাইলে এখানে যারা প্রথম ধরেন যে এই 1 লাখের মধ্যে হয়তো প্রথম 15,000 বা 10,000 এরা কিন্তু রেগুলার অর্ডার পাবে। তারপরের 10-15 হাজার হয়তো 15 দিন, এক সপ্তাহে একটা পাবে। তারপরের 10,000 মনে করেন যে 15 দিনে একটা পাবে। আর শেষের হয়তো 20-25 হাজার অর্ডার পাবেই না। এটাই স্বাভাবিক, এটা বাস্তবতা যেটা। হ্যাঁ, ওকে। যেমন ধরেন একটা জবে তো দেখবেন, আপনারা তো অনেক অভিজ্ঞতা আছে এখানে, যে একটা জবের জন্য 200 জন ক্যান্ডিডেট নেবে, অ্যাপ্লাই করে 20,000, তো সবাই তো জব পাবে না, এটাই বাস্তব। তারা এই জবটা মিস করলো, বাট আরও তো অপরচুনিটি আছে। আমি একটা জবের জন্য অ্যাপ্লাই করলাম, বাট সেই জবে যদি আমার না হয়, তার মানে এমন না যে আমার পদঘাট সব বন্ধ হয়ে গেল, সেটা তো এরকম না। আচ্ছা, এখন ধরেন এই মার্কেট প্লেসের বাইরেও কাজ করা যায়। যেমন কিভাবে? যেমন ধরেন যে আমরা যেটা বললাম যে আমাদের লোকাল মার্কেটটা দিন দিন বড় হচ্ছে, তাহলে আমি যে রিলেটেড কাজগুলো করি, আমি কুষ্টিয়ার বিভিন্ন কোম্পানি, বিভিন্ন দোকান, বিভিন্ন বিজনেসম্যানের কাছে আমি একটা মেইল করে রাখতে পারি, আমি ফোন করতে পারি, অথবা আমার সার্ভিস নিয়ে একটা টেমপ্লেট ডিজাইন করে তাদের সাথে আমি মিট আপ করে দিয়ে আসতে পারি। একটা পদ্ধতি হতে পারে লোকাল কাজ ধরার জন্য। এরপরে কেউ যদি জব করতে চান, বিভিন্ন বাংলাদেশি বিডি জবস বা এই টাইপের যে ওয়েবসাইটগুলো আছে, এখান থেকে জবও ধরা যায়। অথবা আপনি যদি বিভিন্ন গ্রুপের সাথে কাজ করতে চান, ফেসবুকে ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করবেন, তাহলে আমি যদি ধরেন যেখানে সার্চ করি যে ডিজিটাল মার্কেটিং, তাহলে ডিজিটাল মার্কেটিং সার্চ করলে এখানে দেখবেন যে হাজার হাজার ফেসবুক গ্রুপ আছে। এই গ্রুপগুলোতে কি হয়, বিভিন্ন লোকজন তারা পোস্ট করে যে আমার ডিজিটাল মার্কেটার লাগবে, অমুক কাজের জন্য লোক লাগবে, তমুক কাজের জন্য লোক লাগবে। তাহলে আমি যদি যেমন দেখেন এখানে বলছে নিডে ডিজিটাল মার্কেটিং রিমোট জব, ওকে, তাহলে দেখেন যে এখানে রিমোট জবের জন্য করছে আর কি। তারপরে এখানে এরকম দেখবেন নিড অ্যান্ড রান, দেখেন বলছে নিড অ্যাড রান এক্সপার্ট, মানে যে ফেসবুকে অ্যাড দিতে পারে এরকম একজন এক্সপার্টকে সে খুঁজতেছে। তাহলে আপনি যদি এই কাজটা পারে, তাহলে আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করে তো কাজ নিতে পারি। একটা পদ্ধতি গেল। এরপরে আরও কিছু পদ্ধতি আছে, যে এটা তো আমরা দেশের। তারপর বলছে যে নিড এ মার্কেটিং টিম ফর মাই
এজেন্সি, তাহলে দেখেন এরকম কি সেও কাজ মানে কাজের জন্য লোক খুঁজতেছে না, আমি কিন্তু র্যান্ডমলি সার্চ দিলাম, দেখেন 5 ঘন্টা আগে পোস্ট করছে। তাহলে এইরকম হচ্ছে আপনার কিন্তু গ্রুপ আছে ফেসবুকে, লাখ 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 গ্রুপ আছে। তা আমি যদি এখান থেকে এরকম হাই পোটেনশিয়াল গ্রুপগুলোতে জয়েন করতে পারি, তাহলে এখান থেকেও কিন্তু আমি ক্লায়েন্ট জয়েন পাবো। আবার এটা তো ধরেন যে বাংলাদেশের গ্রুপ, তাহলে প্রত্যেকটা দেশেরই তো এরকম গ্রুপ আছে। আপনার যদি টার্গেট থাকে যে আমি ইউএস এর ক্লায়েন্ট ধরবো, তাহলে আমরা হচ্ছে ইউএস এর গ্রুপগুলোকে টার্গেট করব। আপনার যদি টার্গেট থাকে যে আমি কানাডার ইতে করবো, তাহলে দেখেন এখান থেকে যে সিটি ওয়াইজ সার্চ করা যায়। ধরেন আপনি হচ্ছে আমেরিকার নিউ ইয়র্ককে টার্গেট করবেন, ওকে, তাহলে আমি নিউ ইয়র্কে সার্চ দিলে এখন যে গ্রুপগুলো আসলো সবই কোনটা, আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে গ্রুপ। তাহলে এখান থেকে যদি এই গ্রুপগুলোতে দেখি, তাহলে এই গ্রুপগুলো থেকে কাদের পাবো, আমেরিকান লোকদেরকে আমি প্রায় পাবো। কনসেপ্ট বুঝতে পারছেন? তাহলে মানে এই ফ্রিল্যান্সিং এ কাজ করার সিস্টেম হলো দুইটা, একটা হচ্ছে মার্কেট প্লেস, আর বাইরে যেগুলো দেখলাম এগুলোকে বলে আউট অফ মার্কেট প্লেস। তাহলে আমাদের কিন্তু মার্কেট প্লেসে সবাই দাঁড়াইতে পারবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ এখানে ধরেন একজন কাজ করতেছে, ধরেন আমরা আমাদের এইখানগুলোতে অ্যাকাউন্ট আছে, আমরা কাজ করতেছি ধরেন প্রায় 12-14 বছর হলো, তাহলে আমাদের প্রোফাইলগুলো তো এখানে এস্টাবলিশড হয়ে গেছে। এখন একজন নতুন এসে তো অত এস্টাবলিশড তার হবে না, সময় লাগবে। তো এখন ততদিনে তো আর বসে থাকা যাবে না, ততদিনে কি করতে হবে, আমাকে মার্কেট প্লেসের বাইরে থেকে কাজ করতে হবে। মানে আপনাকে যে আমি বলি যে ধরেন আমার টার্গেট হলো ব্যাংকের চাকরি পাওয়া, তো আমার ব্যাংকের চাকরি না হলে তো আমি আর পরীক্ষা দেওয়া বাদ দেবো না, আমি আরও অন্যান্য অপরচুনিটি খুঁজবো। এলো টার্গেট সিস্টেমটাও এখানেও একই সিস্টেম, যে আপনাকে অপরচুনিটি খুঁজতে হবে যে আমরা কীভাবে কী করতে পারি আর কি। হ্যাঁ, ওকে। তো এখানে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে যদিও অনেকগুলো পার্ট আছে, আমরা এখানে শুরুতে বেশ কিছু পার্ট শিখবো। সেটা হচ্ছে শুরুতে শিখবো হচ্ছে আমরা এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া কোনগুলো আমরা জানি কি, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এগুলোকে কি বলে, সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াটা মূলত এই ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে যত ধরনের কাজ আছে তার মধ্যে সবচেয়ে সহজ কাজ। তো আমরা হচ্ছে এখানে অনেকে আপনারা হয়তো একটু নতুন আছেন একদম, তো যার কারণে আমরা হচ্ছে এইটা দিয়ে আসলে শুরু করবো। হ্যাঁ, সহজটা দিয়ে শুরু করবো, তারপরে ধীরে ধীরে অ্যাডভান্স লেভেলগুলো শিখবো। তো এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংকে সংক্ষেপে বলে হচ্ছে SMM, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এর মধ্যে কয়েকটা কাজ আছে, যেমন ধরে এখানে প্রথমে হচ্ছে এই কাজটা প্রোফাইল সেটআপের ইন্টিগ্রেশন। যেমন ধরেন যে একটু আগে আমরা যে ফেসবুকে আপনার গ্রামীণ ফোনের যে ফেসবুক পেজটা দেখলাম, এখন এই যে গ্রামীণ ফোনের ফেসবুক পেজটা, এইটা তো একা একা তৈরি হয়নি, কেউ না কেউ তো এটা ক্রিয়েট করছে। আবার গ্রামীণ ফোনের যে শুধুমাত্র ফেসবুক পেজ আছে, বিষয়টা তো এরকম না, তাদের ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম আছে, লিঙ্কডইন আছে, টিকটক আছে, ইউটিউব আছে, সবই আছে। হ্যাঁ, ওকে। তো এখন আমরা যে কাজটা করবো আর কি, যে এই যে আমাদের গ্রামীণ ফোনের যে ফেসবুক পেজটা আছে, পাশাপাশি অন্যান্য সোশ্যাল মিডিয়া এগুলো তো ক্রিয়েট করা লাগছে। এইগুলো ক্রিয়েট করার জন্য যেই কাজ, সেগুলোকে বলা হচ্ছে প্রোফাইল সেটআপের ইন্টিগ্রেশন। এরপরে আমাদের যেটা শিখতে হয় সেটা হচ্ছে অর্গানিক সোশ্যাল প্রমোশন। অর্গানিক সোশ্যাল প্রমোশন বলতে ধরেন আপনি একটা ইউটিউবের চ্যানেল খুললেন অথবা ফেসবুকের একটা পেজ খুললেন, ফেসবুকের পেজে লাইক দেওয়া যায়, ফলো করা যায়, ইউটিউবের চ্যানেল সাবস্ক্রাইব করা যায়। তাহলে এই যে আমাদের পেজে লাইক দেওয়া যায়, কমেন্ট করা যায়, ফলো করা যায়, তাহলে এই লাইক, কমেন্ট, ফলো কি এমনি এমনি বাড়বে না? এর জন্য আমাদের অবশ্যই কিছু প্রসেস মেনটেন করতে হবে। তাহলে এই প্রসেসগুলোকে মূলত বলা হচ্ছে অর্গানিক সোশ্যাল প্রমোশন। অর্গানিক বলতে আসলে কি বোঝায়? অর্গানিক বলতে বোঝায় যে যেখানে টাকা ছাড়া প্রমোশন করা যাবে, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে অর্গানিক, মানে যেটা করতে কোনো টাকা লাগবে না। ওই যে আপনাদের একটু আগে দেখাইছিলাম যে ফেসবুক এখানে গ্রামীণ ফোন তাদের একটা পেজে একটা পোস্ট করছে, তাহলে এর জন্য তো টাকা লাগেনি, এর জন্য কোনো টাকা লাগেনি। কিন্তু গ্রামীণ ফোন যদি ফেসবুকে একটা অ্যাড দিতে চাইতো, এখানে একটা অ্যাড দিতে চাইতো অথবা এখানে একটা অ্যাড দিতে চাইতো, তখন তো টাকা লাগতো না? অবশ্যই টাকা লাগতো। তাহলে টাকা দিয়ে যখন তাহলে অ্যাড দিত, তখন তাকে বলতো কি পেইড মার্কেটিং। এই যে একটু আগেই পরে আছে পেইড সোশ্যাল মিডিয়া বা পেইড সোশ্যাল মিডিয়া প্রমোশন অথবা পেইড সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলে। ওকে, তাইলে ডিজিটাল মার্কেটিং আমরা আগেও দেখছি যে একটা হচ্ছে টাকা ছাড়া, যেটা অর্গানিক, আর টাকা দিয়ে করলে পেইড। তাহলে এই পার্টটা আমরা দেখবো যে টাকা ছাড়া কেমনে মার্কেটিং করা যায়।
আর এই পার্টটাতে আপনার দেখা লাগবে যে ফেসবুকে যে আপনি অ্যাডগুলো দিচ্ছেন এগুলো তো এমনি এমনি আসেন, এগুলো তো ওরা সেটআপমেন্ট করছে। তাহলে এই সেটআপমেন্ট করার যে প্রসেস সেগুলোকে মূলত বলা হচ্ছে পেইড সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, না, এখানে ইনকাম করার সুযোগটা হচ্ছে সার্ভিস দেবো আমরা। অর্থাৎ ক্লায়েন্টের ধরেন বললো যে কথার কথা যে কুষ্টিয়ারই একটা ক্লায়েন্ট আমাদেরকে বলতেছে যে সে চায়না থেকে অনেক জুতা নিয়ে আসছে, সেগুলো কুষ্টিয়াতে বিক্রি করতে চায়। এখন তার জন্য কি সে ফেসবুকে অ্যাড দিতে চায়, তাহলে আমরা তাকে আমাদের কাছ থেকে সার্ভিস চাচ্ছি যে তার হয়ে আমরা হচ্ছে ফেসবুকে যেন অ্যাডটা সেট আপ করে দিই। তাহলে এটা হচ্ছে আপনার, তাহলে আমরা ওই ক্লায়েন্টের এই ফরম্যাটে কাজ করবো। যদি আপনার নিজের ব্যবসা করেন তাহলে আপনার ব্যবসার জন্য তো আপনি নিজেও অ্যাডভার্টাইজ দিয়ে আপনি নিজেই মার্কেটিং করে সেল জেনারেট করতে পারবেন আর কি। ওকে, এরপরে আসে হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। যেমন এই যে গ্রামীণ ফোনের যে আমরা ফেসবুক পেজটা দেখলাম, তাহলে এখানে ধরেন পোস্ট করা, এখানে দেখবেন যে আপনি কমেন্ট করলে গ্রামীণ ফোন আবার কি করে, এগুলো আবার অ্যান্সার করে। ওকে, আবার হচ্ছে কেউ যদি তাদেরকে ইনবক্সে নক দেয় সেখানে ইনবক্স থেকে তারা আবার রিপ্লাই করে, তাহলে এই কাজের জন্য তো তাদের আবার লোক রাখা আছে। তাহলে এই কাজগুলোকে বলে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, আর এই কাজগুলো যারা করে তাদেরকে বলে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। বুঝতে পারছেন না? তাহলে এটা কিভাবে করে, কিভাবে আমরা ক্লায়েন্টের হয়ে পেজগুলো ম্যানেজ করে দেবো, এটা আমরা শিখবো এই ধাপে। আর আরেকটা হচ্ছে সোশ্যাল কন্টেন্ট। আপনি সোশ্যাল মিডিয়াতে যদি পোস্ট দিতে চান, যেমন এটা তারা পোস্ট দিছে, পোস্ট করার আগে তো এই জিনিসটা তাকে রেডি করে নেওয়া লাগছে, ডিজাইন করে নেওয়া লাগছে। বা এখানে একটা পোস্ট দিছে, তাহলে পোস্ট করার আগে তো এটা ডিজাইন করে নেওয়া লাগছে। উপরের দিকে যেটা থাকে এটাকে বলে ক্যাপশন, ক্যাপশন লিখে দিছে। তাহলে এই ফেসবুকে মূলত 3 ধরনের পোস্ট হয়। শুরুতে একটা ক্যাপশন থাকে, এখানে একটা ছবি থাকে, অথবা একটা ক্যাপশন থাকে, এখানে একটা ভিডিও থাকে। তাহলে আমার লাগতেছে ক্যাপশন, ভিডিও অথবা ইমেজ। এগুলো রেডি করা বা এগুলো কীভাবে ক্রিয়েট করা যায় সেটাকে বলা হচ্ছে সোশ্যাল কন্টেন্ট। আর সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি, এটা হলো বুদ্ধি, মানে আপনার বুদ্ধি খাটানো লাগবে যে কোন কন্টেন্ট কখন দিলে কাস্টমার আপনার এঙ্গেজ হবে। দেখবেন যে যখন এই যে কয়েকদিন আগে বন্যা হচ্ছিল, গ্রামীণ ফোন কি সব কিন্তু তাদের পোস্টগুলো ওই রিলেটেড। এই যে সাকিব খানের মনে হয় কোনো মুভি রিলিজ হবে রিসেন্টলি, তাহলে ওই রিলেটেড পোস্ট দিয়েছে। তার মানে কি যে যখন যেই ধরনের কন্টেন্ট দিলে আপনার কাস্টমারের সাথে এঙ্গেজমেন্ট বেশি হবে, এটা কিন্তু এমনি এমনি এটা চিন্তা ভাবনা করার জন্য কিন্তু আলাদা টিম থাকে। তো এটাকেই মূলত বলা হচ্ছে সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি, মানে কোন ওকেশন উপলক্ষে আপনি কোন বিষয়ের উপর পোস্ট দিবেন, কত % ডিসকাউন্ট দেবেন, এই বিষয়গুলো যারা নির্ধারণ করে এটা। আর আরেকটা হচ্ছে অ্যানালিটিক্স অ্যান্ড ট্র্যাকিং নামে একটা জিনিস আছে। অ্যানালিটিক্সটা লাগে আমাদের অর্গানিক সোশ্যাল প্রমোশনের ক্ষেত্রে, মানে আমরা সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতেছি, তো মার্কেটিং করলেই হবে না, এটা আমার অ্যানালাইসিস করে দেখতে হবে যে আমার আসলেই টার্গেটটা ফিল আপ হচ্ছে কিনা, আমার যে টার্গেটেড কাস্টমার এই পর্যন্ত আমি যাইতে পারতেছি কিনা, সেটা এটা হচ্ছে অ্যানালিটিক্স। আর ট্র্যাকিং থেকে আমরা যে কাজটা করি, যে ধরেন ফেসবুকে আমরা তো প্রায় অ্যাড দেখি না, প্রায় আপনি অ্যাড দেখেন। ধরেন ফেসবুকে এখানে কথার কথা আমি ধরলাম যে এটা একটা টি শার্ট বিক্রি করা যায় বা কোনো ড্রেস বিক্রি করা যায়, ওকে ওকে তাইলে এখানে যদি আপনার কোনো টি শার্ট বিক্রি করার অ্যাড হয়, তাইলে এই অ্যাডটা দেখে যদি আপনি টি শার্টটা কিনে ফেলেন, পরের দিনও যদি আপনাকে আবার এই অ্যাডটা দেখায়, তাহলে ওদের লাভ না লস? কিনলাম, কিন্তু পরের দিনও যদি আপনাকে ওই টি শার্টই আবার অ্যাড দেখে, তাহলে লস না আপনার, মানে আপনার লস না, কোম্পানির লস, যেই কোম্পানির দিচ্ছে। কারণ আপনি একই টি শার্ট তো আর 2 দিন কিনবেন না, একই টি শার্ট তো একবার কিনছেন। তাইলে আপনি যে অ্যাডটা দেখে প্রোডাক্টটা কিনে ফেলছেন, এটা তো আমাকে আবার ট্র্যাকিং করে বের করতে হবে। নাহলে আপনাকে আমি একটা প্রোডাক্ট কিনে ফেলছেন, প্রত্যেক দিন আপনার পিছনে আমার খরচ যাচ্ছে, কিন্তু আপনি আর কিনতেছেন না। এইটাকে মূলত বলা হচ্ছে আমাদের অ্যানালিটিক্স অ্যান্ড ট্র্যাকিং। ওকে, তাহলে এই সবগুলো মিলেই হলো মূলত হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা শেষ হলে আমরা শিখবো হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। এসইওর কাজটা কি? এসইওর কাজটা হচ্ছে যে আমরা যখন গুগলে সার্চ দেয়, একটু আগে যেটা বলছিলাম, যে দেখেন নর্মালি আমরা কি এই প্রথমের দিকে যে ওয়েবসাইটগুলো আসে সেগুলো বেশি ভিজিট করি। তো এই ওয়েবসাইটগুলো প্রথমের দিকে কি এমনি এমনি চলে আসছে? তা কিন্তু না, এগুলোকে কিন্তু নানান ধরনের প্রসেস করে এই পর্যন্ত
নিয়ে আসা হয়েছে। তো যেই প্রসেসগুলোর মাধ্যমে নিয়ে আসা হয়েছে সেই প্রসেসটার নামে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। এসইওর মধ্যেও আমরা আবার বেশ কয়েকটা ভাগ শিখবো, যেমন লোকাল এসইও নামে আর একটা এসইও আছে, ই কমার্স এসইও, ভিডিও এসইও, এই সবগুলো মিলেই হলো এসইও। আর আরেকটা শিখবো হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং বা এসইএম। এসইএমটা হলো যে আমরা যখন কোনো কিছু লিখে ধরেন সার্চ করি, আমরা এখান থেকে দেখবেন এই যে এখানে যদি কোনো ওয়েবসাইটের শুরুতে এরকম লেখা থাকে স্পন্সর, তার মানে এরা টাকা দিয়ে গুগলে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে। তো আবার ধরেন আপনি যখন ইউটিউবে ভিডিও দেখেন তখন অ্যাড দেখেন না, তাহলে ইউটিউবের মালিকও হচ্ছে গুগল। তাহলে ইউটিউবে অথবা আপনার মোবাইল অ্যাপ যখন চালান, অ্যাপের মধ্যে যে অ্যাডগুলো দেখেন, তারপরে গুগলে সার্চ দিলে যে অ্যাডগুলো দেখেন, এই সবগুলোকে মিলেই মূলত বলা হয়েছে সার্চ ইঞ্জিন মার্কেটিং বা এসইএম। হ্যাঁ, এটাই হলো এই সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মধ্যেই গুগল অ্যাডস বা পিপিসি অ্যাডস চলে আসবে। ওকে, তাইলে আমাদের এই ডিজিটাল মার্কেটিং এর মেইন ক্যাটাগরি হলো দুইটা, একটা হচ্ছে সোশ্যাল আর একটা হচ্ছে সার্চ। সোশ্যালের মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর সার্চের মধ্যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সোশ্যালের মধ্যেও কিছু অংশ ফ্রি আর কিছু অংশ পেইড। সার্চের মধ্যেও এসইও ফ্রি, লোকাল এসইও ফ্রি, ই কমার্স এসইও ফ্রি, ভিডিও এসইও ফ্রি, কোনো টাকা লাগবে না। কিন্তু সার্চ ইঞ্জিন মার্কেটিং করতে গেলে আপনার টাকা লাগবে, মানে টাকা লাগবে বলতে আমাদের টাকা লাগবে না, আমরা তো ক্লায়েন্টকে সার্ভিস দিব। যেমন এই যে যেই কোম্পানিটা এখানে অ্যাড দিছে, তাহলে তারা কি করতেছে, গুগলকে টাকা দিচ্ছে না, টাকা দিয়েই তো এখানে 1 নম্বর পজিশনে আসছে। আপনি ইউটিউবে গিয়ে যখন কোনো ভিডিও দেখেন, ভিডিও দেখতে গেলে আমাদের অ্যাড দেখায়। হ্যাঁ, তো ভিডিও দেখতে গেলে যখন আমাদের অ্যাড দেখায় তখন এই যে, তাহলে যেই কোম্পানির অ্যাডটা এখানে আসলো, তাহলে এদের অ্যাডটা তো এমনি এমনি আসেনি, তারা টাকা দিয়েই তো এখানে অ্যাডটা দিছে, তাহলে এটার জন্য তাদের খরচ হয়েছে। তাহলে প্রত্যেকটা মার্কেটিংয়ের মধ্যে এই সিস্টেম, একটা ফ্রি মার্কেটিং, একটা পেইড মার্কেটিং, ঠিক আছে? ওকে, আর এখানে আদার্স যে বিষয়গুলো দেখতেছেন এগুলো মোটামুটি সবই হলো এই সার্চ আর সোশ্যালেরই মূলত সাব ক্যাটাগরি এগুলো। তাহলে এগুলো আলাদাভাবে বলার পিছনে, এগুলো যখন আপনারা শিখবেন এগুলোর ভিতরেই বাকি টপিকসগুলো এগুলো কাভার হয়ে যাবে, ঠিক আছে? এখন প্রশ্ন হলো যে একজন ডিজিটাল মার্কেটার হতে গেলে কি আপনার সবই শেখা লাগবে কিনা, মানে সোশ্যাল মিডিয়া প্লাস এসইও শেখা লাগবে কিনা? সবই শেখার প্রয়োজন নেই, কিন্তু আমাদের যেহেতু এটা কোর্স, আমরা কোর্সের মধ্যে মোটামুটি সবই কাভার করব। কিন্তু আপনাদের যেটা করতে হবে, যার যেটা ভালো লাগে ওইটাতে আপনারা এক্সপার্ট হবে, ওটা আপনারা এক্সপার্ট হবেন আর অন্যগুলোতে নলেজ রাখবেন। নলেজ রাখার কারণ হলো ভবিষ্যতে হয়তো কোনো ক্লায়েন্ট আপনাকে যদি এই বিষয়ে কথা বলে, তাহলে যেন আপনি কথা বলে কাজটা নিতে পারেন, অথবা আপনার হাতে দেখা যাচ্ছে যে পর্যাপ্ত সময় আছে, বা একটা কাজ করে অনেকদিন একঘেয়েমি হয়ে গেছেন না, আপনি আরেকটা জিনিস নিয়ে নাড়াচাড়া করতে পারতেছেন। এই অপরচুনিটিগুলো মোটামুটি সবগুলো নলেজ সম্বন্ধে জানা থাকলে ভালো। অর্থাৎ আমাদের সিস্টেমটা হবে, শেখার স্টাইলটা হলো এমবিবিএস স্টাইল, অর্থাৎ এমবিবিএস পর্যন্ত কিন্তু সবার ডাক্তারি পড়ালেখা সেম, তারপরে কেউ নাক কান গলা বিশেষজ্ঞ, কেউ হার্টের বিশেষজ্ঞ, এরকম হয়। হ্যাঁ, তা আমরা প্রথম স্টেজে সবই শিখে ফেলবো, বাট এর মধ্যে আপনাদের যার যেটা ভালো লাগবে ওটাতে আপনাকে এক্সপার্ট হতে হবে, এটা হলো মেকানিজম। হ্যাঁ, তো এই হলো মোটামুটি আজকে আমাদের একটা ইন্ট্রোডাকশন ছিল আর কি। এভাবে আমরা নেক্সট দিন থেকে সরাসরি কাজে চলে যাবো। নেক্সট দিন আর কোনো ইন্ট্রোডাকশন হবে না, নেক্সট দিন সরাসরি আমরা কাজে চলে যাব। তবে